আমন্ত্রণ ২১শে রাতে। আমাদের আজকের বিষয় ভারতে টালমাটাল মোদী সরকার। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। জি, আমাদের সঙ্গে আছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। আপনাকেও স্বাগত জানাচ্ছি ২১শে রাতে। আমি আপাকে দিয়ে শুরু করতে চাই। ভারতে টালমাটাল মোদী সরকার, আমরা সবাই জানি, দেখছি গণমাধ্যমে যে গত দীর্ঘদিন ধরে, আমি যদি বলি যে ২৫ দিন ধরে অনশন করছেন সোনাম ওয়াংচুক, এবং তারই যে একটি ক্ষোভ, তাকে হাসপাতালে তুলে নিয়ে যাওয়ার পর থেকে ক্ষোভটি আরও বেশি পরিমাণে ছড়িয়ে পড়েছে। এবং আমরা দেখলাম যে বিদেশেও এটি নিয়ে বিক্ষোভ হচ্ছে, লন্ডনে, নিউ ইয়র্কে, এবং সবশেষ দেখলাম যে ৫ দফা একটি দাবি তারা দিয়েছে। আমি সেই দাবিগুলো একটু উল্লেখ করতে চাই আলোচনা যাবার আগে। প্রধানমন্ত্রীর বাসভবন অভিযানের সময় ৪ দফা দাবি জানিয়েছিল বিরোধী দলগুলো। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, সোমবারের সংসদ অভিযানের সময় পড়ুয়াদের উপর হামলাকারী পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার, পুলিশি অত্যাচারের দায় স্বীকার করে মোদী সরকারের ক্ষমা প্রার্থনা, সংসদে শাহের বিবৃতি। কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে সংসদের বাদল অধিবেশনে আলোচনা। মঙ্গলবার থানায় আটক থাকাকালীন রাহুলের পোস্ট করা ভিডিওতে উঠে আসে নতুন দাবি, অমিত শাহের ইস্তফা। আজকে আরেকটি ঘটনা আমি উল্লেখ করতে চাই আলোচনায় যাবার আগে। আজকে সুপ্রিম কোর্টে একটি রিট করার ব্যাপারে তারা একটি ভিডিও দেখাতে চেয়েছিল, যে পুলিশ যে নির্যাতন চালিয়েছে সেই ভিডিওটি। বিচারপতি সরাসরি বলেছেন যে এসব ফালতু ভিডিও দেখার সময় আমাদের নেই, আমাদের সময় নষ্ট করবেন না। আপা, আপনার কাছে কি মনে হচ্ছে এই ধরনের যে সরকারের পক্ষ থেকে এক ধরনের মানে পাত্তা না দেওয়া? বিচারপতি তো আপনার সেই সূর্যকান্ত জি। তো সূর্যকান্তকে নিতে বিতর্ক আছে। যেরকম ওনার একটা, আমাদের শেখ হাসিনার মতো উনিও একটা কথা বলে ফেলেছেন যেটা সব তেলাচোরা। সেখান থেকেই তো আপনার মানে শুরু হলো আর কি, শুরুটা। এটা সাসপেক্ট করে যারা আপনার আন্দোলনে আছে যে সূর্যকান্ত নাকি আপনার রিটায়ার করার পরে উনি রাজ্যসভার সদস্য হতে চান। সুতরাং তারা একটা পলিটিক্যাল লিঙ্ক মনে করে যারা আন্দোলনে। এই ককরোচ পার্টির আন্দোলনটা, এটা আসলে এটা তো কোনো আপনার কোনো এস্টাবলিশ কোনো পলিটিক্যাল পার্টির আন্দোলন না। এটা হলো ইয়াং জেনারেশনের একটা আন্দোলন। প্রথমে শুরু হয়েছিল স্যাটায়ার দিয়ে, মানে আমাদেরকে তেলাপোকা ডেকেছে, আমরা তেলাপোকাই। এই যে আমাদের এখানে যেটা রাজাকার, হ্যাঁ আমি রাজাকার, সেরকম একটা অবস্থা আর কি। তো এই যে ইয়াং জেনারেশন, যেটা অ্যাম্বাসেডর সাহেবও বললেন, বাংলাদেশ বলেন, নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, সব জায়গায় কিন্তু আজকালকার যারা আপনার তরুণ, তারা কিন্তু অনেক খবর রাখে, হাতে মোবাইল, তাছাড়া তাদের ইন্টারনেটের উপর অগাধ জ্ঞান আছে। তারা কিন্তু সব খবরাখবর রাখে, সরকার কী করছে সেখান থেকে শুরু করে বাইরের দুনিয়ার সমস্ত খবর রাখে। আর এই আন্দোলনটা, ককরোচদের এই আন্দোলনটা আপনার অনেকটা আমাদের দেশের আন্দোলনের সঙ্গে, যে ২৪শে জুলাইয়ের আন্দোলনের সঙ্গে অনেক দিক থেকে মিল আছে। কারণ তারা কিন্তু প্রথমে শুরু করেছিল আপনার ওই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আর আপনার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, সংস্কার করা, এটা নিয়ে। কিন্তু আলটিমেটলি আপনার দেখা যাচ্ছে যে এই জিনিসটা এই রূপটা নিয়েছে এই কারণে, যেটা আমাদের দেশে হয়েছে, যে তাদের অনেক আপনার পুঞ্জীভূত ক্ষোভ। সরকার, আমাদের ইন্ডিয়ান সরকার বলেন, আমাদের যে সরকার ছিল, বর্তমান সরকারেরও একটু মনে রাখা উচিত, কারণ এই ক্ষোভ কিন্তু পুঞ্জীভূত হয়, জমে থাকে, একটা বালুজের স্তূপের মতো হয়, তারপর ওখানে একটা ম্যাচবাতির কাঠি দিলেই বিস্ফোরণ হয়। আপনার ইন্ডিয়ান যারা শিক্ষিত ছিলেন, তাদের আপনার চাকরি নেই। তারপরে আপনার তারা এটাও তারা খুব ভালো করে নোটিস করেছে যে ইন্ডিয়াতে একটা বিশাল প্রিভিলেজ ক্লাস তৈরি হয়েছে, এই যে আদানি আম্বানির গ্রুপ, এবং একটা ফাঁক, একটা ভীষণ গ্যাপ গরিব এবং বড়লোকের ভিতরে, অপরচুনিটির অভাব, তাদের চাকরি বাকরি নাই। তারপরে আপনার তারা বাংলাদেশ, ইন্ডিয়ার ডেমোক্রেসির যে আপনার দ্রুত পতন হচ্ছে, সেটাও তারা নোটিস করেছে, যে বিরোধী মতকে দমন করার একটা টেন্ডেন্সি। এবং এই জিনিসটাও আমার মনে হয় এটা ওইভাবে তারা প্রকাশ করে নাই, কিন্তু ইয়াং জেনারেশন কিন্তু এটা বুঝতে পেরেছে যে মোদী সরকার ক্রমান্বয়ে
একটা ফ্যাসিস্ট সরকারে পরিণত হতে যাচ্ছে। কারণ ফ্যাসিস্টদের যে সমস্ত আপনার ক্ষমতা কুক্ষি করার যে সমস্ত মানে কার্যকলাপ অনেকগুলি কিন্তু মোদী সরকার করে ফেলেছে। মিডিয়াকে কন্ট্রোল করে, ইন্টেলেকচুয়ালদের মধ্যে পেনিট্রেশন আছে, অনেক ইন্টেলেকচুয়াল সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছে। এটাকে গদি মিডিয়া বলে। তারপরে ইন্টেলেকচুয়ালরা যারা আপনার এটার মতবিরোধী, তার এই হিন্দুত্ববাদী যে রাজনীতি, তারপরে ইন্ডিয়াকে যে হিন্দু মুসলিম একটা ডিভিশন করেছে, এটা আমার মনে হয় ইয়াং জেনারেশন পছন্দ করে না, এক্সেপ্টিং যারা আপনার হিন্দুত্ববাদীর ওই যে RSS এই সমস্ত সংস্থার সংঘের আপনার সদস্য। দেখেন এই প্রশ্নপত্র ফাঁকের মধ্যে দিয়ে তারা কিন্তু বলছে যে একটা কোটারি তৈরি করার চেষ্টা করছে, যেটা ফ্যাসিস্টরা সবসময় করে। আমাদের দেশে করা হয়েছিল, আমরা মুক্তিযোদ্ধার ছেলে মেয়েরাই চাকরি পাবে, বাকিরা সব রাজাকারের ছেলে মেয়ে। হিটলারের কিন্তু ব্রাউন শার্ট ছিল, মুসলিন গেলে বার্ডি ছিল, একটা কোটারি তৈরি করে। সেই কোটারিটা সেই সরকারকে রাখার জন্য যা করার তাই করে। এবং ওই আন্দোলনের মধ্যে কিছু কিছু ছেলেকে দেখা গেছে পুলিশের পোশাক নাই, কিন্তু ওদের হাতে লাঠি, এবং জিজ্ঞাসা করছে আন্দোলনকারীরা, তুম কোন হো, তুম কিধার সে আয়া, তো জবাব দিচ্ছে না, কিন্তু ওরা কিন্তু পুলিশের পোশাক পরে নাই। তো এই যে পুঞ্জীভূত রাগটা, তাদের ক্ষোভটা, যে ইন্ডিয়াকে কোথায় নিয়ে যাচ্ছে। আপনি চিন্তা করে দেখেন, যে ইন্ডিয়ার একদিন একটা ইমেজ ছিল সারা দুনিয়াতে, যে ইন্ডিয়া একটা সহনশীল জাতি, এখানে যুগ যুগ থেকে বিভিন্ন ধর্মের লোকেরা এখানে এসেছে, থেকেছে শান্তিপূর্ণভাবে এক অন্যের পাশে। সেইখানে আপনার ইন্ডিয়ার ইমেজটা কোথায় নিয়ে গেছে আজকে চিন্তা করেন। প্রত্যেক দিন ইন্টারন্যাশনাল মিডিয়াতে আজকাল আইটির যুগে প্রত্যেক দিন দেখছে যে তারা মসজিদ ভাঙছে, তারা খ্রিস্টানদের চার্চ ভেঙে দিচ্ছে, তারা আপনার মাইনরিটি দিয়ে বাড়িঘর ভেঙে ফেলছে। তো ইন্ডিয়া এখন আপনার ইন্ডিয়ার যে আপনার একটা ইন্টারন্যাশনাল ইমেজ, সেটা কিন্তু একদম তলানির দিকে ঠেকেছে। আপনি দেখেন, এই যে ইরানের এত বড় যুদ্ধ হচ্ছে যে আমেরিকার সঙ্গে, এখানে কিন্তু ইন্ডিয়াকে কেউ ডাকে নাই যে তুমি আসো। একটা বিগ পাওয়ার স্ট্যাটাস মানে কি, আপনাকে মানে পাড়ার মাতব্বর কিন্তু লোকে ডাকে যে আপনি আসেন, আপনাকে আমরা চাই। তো এইগুলির থেকে একটা বিরাট ক্ষোভ থেকে এই আন্দোলনটা এই রূপটা নিয়েছে বলে আমার মনে হয়। জি আপা, আপনার কাছে আবারও আসবো। আমি হুমায়ুন কবির স্যারের কাছে আসতে চাইছি। আপনার কাছে কি মনে হচ্ছে আসলে বিষয়টি, যে তাদের এই যে আন্দোলনের কেন এত হালকা করে দেখা হচ্ছে মোদী সরকার, মানে এটি কি তারা বুঝতে পারছে না নাকি? ধন্যবাদ আপনাকে। আসলে পুরো দক্ষিণ এশিয়াতেই এখন এটা বোধহয় বলতে পারি যে একটা ক্ষমতার দম্ভ বা পাওয়ারের একটা অ্যারোগ্যান্স কিন্তু তৈরি হয়, দীর্ঘদিন ধরে থাকলে সেটা আরও বেশি বাড়ে। তো এই জিনিসটা দক্ষিণ এশিয়াতে বিভিন্ন দেশে হয়েছে, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালও আমরা দেখেছি। ভারতেও কিন্তু সেই জিনিসটা তৈরি হয়েছে, এবং যেই কারণে যেটা হয় যে এখানে ক্ষমতার দুইটা চেহারা আমরা দেখছি, একটা প্রাতিষ্ঠানিক চেহারা আর একটা তো অপ্রাতিষ্ঠানিক চেহারা। এই প্রযুক্তির কারণে কিন্তু প্রাতিষ্ঠানিক চেহারা বা প্রাতিষ্ঠানিক শক্তিটা তার শাসন ক্ষমতাটাকে ব্যবহার করতে পারে, আর প্রযুক্তির কারণে তরুণ প্রজন্মের মধ্যে কিন্তু অপ্রাতিষ্ঠানিক শক্তিটা তৈরি হয়েছে। এবং তারা যখন সংগঠিত হয়ে যায় তখন কিন্তু আপনি একটা ইজিপ্ট পান, তারা যখন সংগঠিত হয় বাংলাদেশ পান, শ্রীলঙ্কা পান, নেপাল পান। এবং এখনও কিন্তু যেটা বলছিলেন যে দম্ভেরই প্রকাশ কিন্তু আপনি ককরোচ, যখন তেলাপোকা বলেন কাউকে, ছারপোকা বলেন কাউকে, এই শব্দগুলোর মধ্যে কিন্তু দিয়ে আপনার দম্ভের প্রকাশটা পায়। তো যখন এটা বলা হয়েছে, তরুণ প্রজন্ম কিন্তু এটাকে হালকাভাবে হিউমার হিসেবে এটাকে ব্যবহার করেছে। কিন্তু এর মধ্য দিয়ে যখন দেখা গেল যে এর সাথে তরুণ প্রজন্ম, যেটা আপা বলছিলেন সঠিক, তরুণ প্রজন্মের বিক্ষোভ, কারণ আমাদের অর্থনৈতিক কাঠামোটা সারা পৃথিবীরই 80 সালের পর থেকে, 1980 সালের পর থেকে আমরা এমন একটা অর্থনৈতিক কাঠামোতে বাস করছি যেখানে সমাজ বিভাজিত হয়ে যাচ্ছে, যেখানে জবলেস গ্রোথ হচ্ছে। এবং ফলে এই তরুণ প্রজন্ম যখন দেখছে যে আমার সামনে আর কোনো আমি ভরসা পাই না এবং পায় না, তার লক্ষণ কিন্তু আপনি দেখবেন কয়েকটা ছেলে এই নিট পরীক্ষায় যখন প্রশ্ন ফাঁস হয়ে গেল, কয়েকজন আত্মহত্যা করেছে, 20 জনের মতো আত্মহত্যা করছে। তারা মনে করছে যে আমার আর কোনো ভবিষ্যৎ নেই, আমি যা চাই তা হতে পারবো না। তো এই যে হতাশা, অর্ধাংশ
জনসংখ্যার অর্ধেক মানুষ যখন তরুণ প্রজন্ম, তারা যখন হতাশায় ভোগে, তার সাথে এসে যোগ হয়েছে এই ককরোচ পার্টির এই হিউমার বা অনলাইন ভিত্তিক, তারা কিন্তু বেশিরভাগই অর্গানাইজ হচ্ছে ইনস্টাগ্রামের মাধ্যমে। তো কাজেই এই দেখেন আপনি টেকনোলজি পাওয়ারটাকে তারা ব্যবহার করছে নিজেদেরকে সংগঠিত করার জন্য, এবং সংগঠিত যখন হয়েছে তরুণ প্রজন্মের তো একটা শক্তি তো এমনিতেই আছে, কাজেই তার সাথেই এখন প্রতিষ্ঠিত শক্তির আমরা একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা আমরা লক্ষ্য করছি। সেটা বাংলাদেশে দেখেছি, শ্রীলঙ্কায় দেখেছি, নেপালে হয়েছে, এখন ভারতেও কিন্তু সেটা মোটামুটি মনে হচ্ছে যে এরকম একটা প্রতিদ্বন্দ্বিতা যাচ্ছে। তবে আমার যেটা বলবো যে ভারতের একটা সুবিধা আছে, যেটা যদি ভারত ব্যবহার করতে পারে, কূটনৈতিক যেটাকে আমরা বলি রাজনৈতিক, আবার যেটা বলছিলেন একটা সহনশীলতার একটা স্ট্রাকচার বা একটা সংস্কৃতির তাদের ছিল। এখনও ধরুন পার্লামেন্টে আলোচনাটা হয়েছে, আজকে পার্লামেন্টে দুই দল হইচই করছে, একে অপরটা শুনছে না, কিন্তু পার্লামেন্ট কিন্তু একটা আলোচনার জায়গা এবং সেটা কিন্তু সমাধানেরও একটা সূত্র দিতে পারে। তো কাজেই এটাকে যদি তারা ব্যবহার করে, আলাপ আলোচনা বা কনসালটেশন মেকানিজমটা যদি ব্যবহার করতে পারে, তাহলে শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধানের সুযোগ আছে। কিন্তু যেটা হয়, তারা যে দাবিগুলো করছে, দাবিটা কিন্তু মানা হচ্ছে না, এবং দাবি ক্রমাগত বাড়ছে, সম্প্রসারিত হচ্ছে, যেটা আমাদের এখানে আমরা দেখেছি। প্রথম দাবি ছিল যে জিনিস, তার থেকে দুদিন পরে দাবি বেড়ে গেছে। তো কাজেই যেটাকে আমরা এখন দেখছি ছোট দাবি, সেটা আর দুদিন যদি সমাধান না পায়, তাহলে সেই দাবিটা কিন্তু সম্প্রসারিত হয়ে গিয়ে শেষ পর্যন্ত একটা রাজনৈতিক দাবিতে রূপান্তরিত হওয়ার একটা আশঙ্কা কিন্তু আছে। এবং এখানে আরও একটা জিনিস, আপনি যে ডেমনস্ট্রেশন এফেক্ট, তারা ভারতের তরুণরা কি দেখছে না বাংলাদেশে কি হচ্ছে, শ্রীলঙ্কায় কি হয়েছে, নেপালে কি হয়েছে? তারা যখন চিন্তা করে যে আমরা এই অঞ্চলের সবচেয়ে বড় দেশ, আমরা এইরকম, আমাদের তো শক্তি আছে, আমরা সেটা ব্যবহার করি না কেন? তার ডেমনস্ট্রেশন এফেক্টও কিন্তু থাকবে। তা আমি আশা করি যে এখনও পর্যন্ত ধরেন ওই পার্লামেন্টে আজকে আলোচনাটা হয়েছে, মোদি সরকার, আই উড সে ইন্টেলিজেন্ট গভর্নমেন্ট অফকোর্স, এবং তারা যদি ইন্টেলিজেন্টলি এটাকে হ্যান্ডেল করতে পারে, তাহলে হয়তো সমাধান করা যেতে পারে আপাতত। কিন্তু যে বিষয়টা, মৌলিক বিষয়, সেটা হচ্ছে যে তরুণ প্রজন্মের জন্যে প্রচলিত কাঠামো তাদের আশার জায়গা তৈরি করছে না, সেটাকে তৈরি করতে হবে, এবং সেটা যদি তৈরি করতে পারে তাহলে আপনি টেকসই সমাধান পাওয়া যাবে। আমি একটু দূরে যাই, ব্রিটেনে আপনি লক্ষ্য করবেন গত 5 বছরে কয়জন প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে। দেশটা গণতান্ত্রিক বলে কিন্তু সেখানে এই প্রধানমন্ত্রী পরিবর্তিত হচ্ছে। তার অর্থ হচ্ছে যে এখনকার কাঠামো, যে কাঠামোতে আছে, এই শাসন ব্যবস্থাটা আছে, এই কাঠামো এখনকার মানুষের প্রত্যাশার সাথে সাযুজ্যপূর্ণ নয়। এবং যেই কারণে ব্রিটেনের এখন যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, বার্নাম, উনি ঘোষণা করেছেন যে তারা নতুন করে পুরনো জিনিস আবিষ্কার করবে এবং অনেক কিছু রিন্যাশনালাইজ করবে, এরকম কথাবার্তা কিন্তু বাজারে আমরা শুনতে পাচ্ছি। তার অর্থ হচ্ছে যে প্রচলিত কাঠামোটাকে পরিবর্তন করে একটা নতুন কাঠামোর দিকে যদি যাওয়া যায়, যেই কাঠামোতে বর্তমান বাস্তবতার আলোকে সমাধান খুঁজে পাওয়া যাবে, তাহলে আমি মনে করব যে টেকসই সমাধান আসবে। এবং এটাও একটা এক্সপেরিমেন্ট আমাদের সকলের জন্য। জি, এটি সকলের জন্যই এক্সপেরিমেন্ট। আপনি বলছিলেন যে আপা সবসময় এই কথাটি বলে থাকে যে আসলে প্রচলিত যে কাঠামোটি আছে, যে রাষ্ট্র ব্যবস্থা যেটি আছে, আমরা যেটি দেখেছি দীর্ঘদিন ধরে, আমাদের এখানে তো সেই একই অবস্থা দেখেছি। এই পরিবর্তনটা আসলে কবে হবে, কিভাবে হবে? আমরা তো আশা করেছিলাম যে 24-এর যে আপনার অভ্যুত্থান, সেটা একটা সবারই, রাজনীতিবিদ থেকে শুরু করে ব্যুরোক্র্যাটস, আর্মি, প্রত্যেকের কাছে এটা একটা শিক্ষণীয় বিষয় যে জনগণের শক্তির সামনে আপনার কোনো কিছুই দাঁড়াতে পারে না। ওই যে আপনার ককরোচ পার্টিকে সাপোর্ট দিতে গিয়ে আপনার ওখানে তো বলিউডের অনেক ডিরেক্টরস আপনার জয়েন করেছে। একজন বলেছে খুব সুন্দর একটা কথা, বলেছে জনগণের কণ্ঠই হলো ঈশ্বরের কণ্ঠ। এই যে বিএনপি বলে যে আমরা গণভোট মানি না, আমার মনে এটা লাউড স্পিকার দিয়ে তাদেরকে শোনানো উচিত যে জনগণের কণ্ঠই হলো ঈশ্বরের কণ্ঠ। আমাদের দেশে আপনার এই যে 24-এর আন্দোলনের প্রথম কথাটাই তো বলা হয়েছিল আমরা রাষ্ট্রের সংস্কার চাই, যেটা উনি বললেন। আমাদের প্রচলিত কাঠামোর ভিতরে আমাদের সমস্যা হবে না, সমস্যার সমাধান হবে না, বরঞ্চ সংকট আরও ঘনীভূত হবে। এবং বিএনপির জন্য একটা, যারা ক্ষমতায় এসছে তাদের জন্য এটা একটা প্রচণ্ড একটা চ্যালেঞ্জ, প্রচণ্ড একটা আপনার তাদের সামনে
কঠিন পথ আমি বলবো। কারণ দেশের মধ্যে অনেক গ্রুপ থাকে যাদেরকে অদৃশ্য শক্তি বলেন বা যাই বলেন, তারা এই কাঠামোর পরিবর্তন চায় না। কারণ তারা এই 50 বছরে তারাই কিন্তু এটার বেনিফিশিয়ারি। আপনার বাংলাদেশের জনগণ স্বাধীনতার পর থেকে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে। মানে অ্যাপারেন্টলি মনে হয় যে লোকজন কাপড় চোপড় ভালো পরছে, খাওয়া দাওয়া অতটা আগের মতো অত কঠিন নয়। কিন্তু তার জন্য আপনার এই তার অর্থ এই নয় যে আমাদের জনগণ আপনার খুব যে একটা আপনার সরকারের অথবা রাষ্ট্রের সম্পদের সেরকম ইকুইটেবল ডিস্ট্রিবিউশনের দ্বারা তাদের যতটুকু উন্নতি হয়েছে সেটা কিন্তু নট কারেক্ট। কারণ তারা অনেকেই বিদেশে চাকরি করে, এক্সপ্যাট্রিয়েট যারা। গ্রামীণ অর্থনীতিতে যদিও অর্থনীতির যেটা একটা মূল জিনিস যে একটা ক্যাপিটাল অ্যাকুমুলেশন, আনফর্চুনেটলি আমাদের দেশে কিন্তু গ্রামে সেই অ্যাকুমুলেশনটা হচ্ছে না, যদিও সব বিদেশে চাকরি করে। আমি জানি আমার শ্বশুরবাড়ি মাদারীপুরে, ওইখানে আবার সব লোক ইটালি যায়, কারণ রিজিওনাল একটা স্থানীয় একটা ব্যাপার আছে, একজন গেলে আর একজনকে নিয়ে যায়। অথচ বগুড়াতে আমি দেখেছি, যেটা আমার বাবার বাড়ি, সেখানে সব সৌদি আরব মুখী। কিন্তু তারা টাকাটা পাঠালে পরে ইনভেস্ট করার সাহস পায় না। ইনভেস্ট করলে পরে যে কখন কোন পলিটিক্যাল পার্টি এসে তাদের আপনার এই যে চাঁদাবাজি, তারপরে এই গুন্ডামি, দোকান ভেঙে দেওয়া, মানে এনভায়রনমেন্টটাই তো আমাদের ইনভেস্টমেন্টের না। তারা করে কি টাকাটা বেশিরভাগ সময় স্থাবর সম্পত্তি দেয়, হয় জমি কেনে অথবা বিল্ডিং করে, বাড়ি করে। সুতরাং গ্রামের দিকে তাকালে মনে হয় লোকে তো খুব যারা গেছে ভালোই আছে, কিন্তু অ্যাকুমুলেশনটা হচ্ছে না গ্রামে। এবং যারা বিদেশে গেছে তারা ভালো আছে, কিন্তু যারা বিদেশে যাওয়ার সুযোগ পায়নি তারা ভালো নাই। তাদের স্বাস্থ্য ব্যবস্থা খারাপ, আপনার ম্যালনিউট্রিশনে ভোগে, এডুকেশন সেরকমভাবে সুযোগ পায় না। আর আমাদের দেশের সরকার যখন ক্ষমতায় এসে বলে আমরা দক্ষ জনগোষ্ঠী তৈরি করে ফেলবো, তা আমার কাছে এটা এত বেশি কি বলবো, রেটরিক বললে পরে ভালো শোনায়, কিন্তু বাংলা অর্থ হলো চাপাবাজি। রেটরিকটা বললে ভালো শোনা যায়, কাজে আমি রেটরিকই বলবো। এটা রেটরিক বলে আমার মনে হয়। আপনি কি করে দক্ষ জনগোষ্ঠী, আপনি এখন পর্যন্ত খালি কলেজের সংখ্যা বাড়াচ্ছেন। আমরা তো অনার্স সারিমে পাশ দিয়ে কী করবো? উচিত তো আপনার প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ইয়েতে একটা করে ভোকেশনাল স্থাপন করা, টেকনিক্যাল স্কুল, যেখানে লোকে কম্পিউটার থেকে শুরু করে অন্যান্য স্কিল করবে। আপনি বলতেছেন যে আমরা অটোমেশনে চলে যাব, কাকে দিয়ে আপনি অটোমেশন করবেন? কয়টা ছেলে চীনে নাকি এখন, উনি ভালো বলতে পারবেন, উনি তো চীনে যাচ্ছেন। আবার চীনে আমি শুনেছি ক্লাস 1 থেকে নাকি এআই শেখানো শুরু করে আর কি বাচ্চাদেরকে। তো আমাদের তো সেটা করছে না। কিন্তু আমাদের দেশের জনগণ যেটা চেয়েছিল 24-এর পরে, সেটা হলো রাষ্ট্রের কাঠামোটাকে বদলে দিতে হবে। এই যে এই রাষ্ট্রের কাঠামোতে খালি আপনার অদৃশ্য শক্তির লোক, যারা ব্যুরোক্র্যাটস, আর্মি, কিছু অলিগার্ক, কিছু পলিটিশিয়ান, তারাই আপনার রাষ্ট্রের সমস্ত বেনিফিট পাবে, আর আমরা বসে বসে চেয়ে চেয়ে দেখব, এটা তো চলতে পারে না। সুতরাং বিএনপির সামনে হলো ভীষণ চ্যালেঞ্জ, হলো এই কাঠামোটাকে পরিবর্তন করে। এটা কিন্তু ককরোচ পার্টির থেকেও কিন্তু এটা একটা লেসন ফর বাংলাদেশ, যে ককরোচ পার্টির আবার বাংলাদেশ থেকে লেসন ভাইসা ভার্সা, যে যদি আপনার জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ না করে মোদি গভর্নমেন্ট, এবং নানা রকম ছলচাতুরি করে তাদের আশা আকাঙ্ক্ষাকে দূর করে ফেলে দিতে পারে, তাহলে সেই সরকার সংকটে থাকবে। কিন্তু ইন্ডিয়ার একটা ব্যাপার কি, ইন্ডিয়াতে যদিও আপনার গণতন্ত্রের অনেক অবনতি হয়েছে ধাপে ধাপে, কিন্তু তবু একটা ডেমোক্রেটিক প্রসেস ওখানে চলছে। এই যে ককরোচ পার্টির সঙ্গে যে আপনার ইন্ডিয়া জোট, যেটা তারা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মমতা ব্যানার্জি, এরা সমস্ত যোগ দিচ্ছে। যোগ দিলে হবে কি আপনার ককরোচ পার্টি ইট ইজ নট অ্যান ইলেকট্রাল পার্টি, এটা কিন্তু পলিটিক্যাল পার্টি না ইন দ্যাট সেন্সে, এটা হলো একটা মুভমেন্ট। তো এখন তারা যখন যোগ দেবে, তখন কিন্তু আপনার সারা ভারতে আপনার আন্দোলনটা ছড়িয়ে পড়বে। কিন্তু যেটা উনি বললেন অ্যাম্বাসেডর সাহেব, যে ভারতে একটা মেকানিজম আছে, ডেমোক্রেটিক মেকানিজম, যে পার্লামেন্টে আলোচনা হবে, অথবা মোদি ফেস টু ফেস এই সমস্ত ছেলেদের সঙ্গে বসবে, তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করবে। এটা যদি উনি না করেন এবং
মোদি গভর্নমেন্টের কিন্তু কথাবার্তা কিন্তু খুবই, আপনার যেটা উনি বললেন, খুব দাম্ভিক। কারণ অমিত শাহ যেরকম আমাদেরকে বলেছে আমরা উইপোকা, আমাদেরকে সমুদ্রে ফেলে দিতে হবে, এটা তো কোনো লিডারের ভাষা হতে পারে না। আপনি কতখানি কন্টেম্পচুয়াস হলে, কতখানি মানুষকে নিচু দেখলে আপনি একটা রাষ্ট্রের লোকদেরকে বলেন যে তোমরা উইপোকা। সেরকম তেলাপোকা ডেকেছে তাদের নিজের দেশের লোক, সেই জন্য তারা দাঁড়িয়ে গেছে, আমরা দাঁড়াতে পারিনি সেভাবে। কিন্তু এটা একটা লেসন যে মোদি গভর্নমেন্ট যদি এটাকে, আপনার আমার মনে হয় যদি উনি এটাকে শান্তিপূর্ণভাবে সলভ করার চেষ্টা না করেন, তাহলে এই আন্দোলনটা সারা ভারতে, অলরেডি আপনি বলেছেন ওয়েস্ট বেঙ্গলে ছড়িয়ে গেছে, তামিলনাড়ুতেও শুনলাম ছড়িয়েছে, তাহলে ওনার মিড টার্ম ইলেকশন দিতে হবে, আর একটা শান্তিপূর্ণ উপায়ে উনি যেতে পারেন। ইন্ডিয়াতে যেহেতু আপনার প্রতিষ্ঠানগুলি এখন পর্যন্ত সম্পূর্ণ ধসে পড়ে নাই, আর্মি অত পলিটিসাইজ না, আর্মি মোদির হয়ে গুলি চালাবে ছেলেদের উপরে, এটা আমি মনে করি না ইন্ডিয়ান আর্মি কোনোদিনও করবে। এটা আপনার এগেনস্ট ইন্ডিয়ানের যে আপনার ডক্ট্রিন, মিলিটারি ডক্ট্রিন, বিরুদ্ধে যাবে আর কি। তো সুতরাং তার জন্য পথ খোলা হচ্ছে সমঝোতা করা, কম্প্রোমাইজ করা। যদি না করে তাহলে তাকে ফোর্স করবে আপনার মিড টার্ম ইলেকশন দেওয়ার জন্য। আপনি কি বারবার একটি কথা বলছেন যে শিক্ষা নেওয়ার কথা বলছিলেন, লেসনের কথা বলছিলেন বারবার, কিন্তু আমরা দেখি যে শিক্ষা আমরা আসলে কেউই নেই না বা শিক্ষা নিতে পছন্দ করি না। ইতিহাসের শিক্ষাই কি এইটা, যে ইতিহাসের শিক্ষা না নেয় ইতিহাসের শিক্ষা? যে সমস্ত জাতি আপনার ইতিহাসে দেখা গেছে, যে সমস্ত জাতি আপনার উন্নতি করেছে, তারা তো ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে। আর যারা মনে করে যে আমরা ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কিছু নাই, আমরা সব কিছু ম্যানেজ করতে পারবো, তাদের ভাগ্য যেরকম আপনার অন্ধকারাচ্ছন্ন হয়, সেই জাতীয় ভাগ্য সেরকম অন্ধকারাচ্ছন্ন হয়। আপনি শিক্ষাটা কোথায় নিয়েছে? আপনি দেখেন স্থানীয় সরকার ইলেকশন আসবে আপনার সামনে, অক্টোবর মাসে বোধহয়, তাই না? অক্টোবর মাসে আপনি তো ঘুরে এসছেন ওই সব জায়গায়। আপনি চিন্তা করেন প্রশাসক যারা, এই যে সিটি কর্পোরেশন, তারা নাকি আপনার ক্যান্ডিডেট হতে পারবে খালি আপনার মনোনয়নপত্র জমা দেওয়ার আগে রিজাইন দিলেই হবে। অথচ প্রফেসর ইউনূসের আমলে কিন্তু আইন পাস করা হয়েছিল যে 1 বছর পর্যন্ত তারা কোনো ইলেকশন করতে পারবে না, যেটা আপনার গভর্নমেন্ট অফিসারদের ব্যাপারে করা হয়েছে, মানে ন্যাশনাল গভর্নমেন্টে, যে আপনি অফিসে থাকা অবস্থায় আপনার অবস্থানকে শক্তিশালী করার জন্য রাষ্ট্রের টাকা খরচ করে আপনি গণসংযোগ বলেন, আপনার বিভিন্ন প্রোগ্রামে যাওয়া বলেন, স্থানীয় উন্নতি করার কথা বলেন। যদি আমাদের ঢাকার যিনি প্রশাসক হয়েছে উনি কিচ্ছু করে নাই, সমস্ত ঢাকা ভর্তি, ধানমন্ডি ভর্তি খালি ময়লার স্তূপ। তো যাই হোক, তারপরে তাদের বড় বড় পোস্টার চলে এসছে, বলেছে এটা পার্টিলেস ইলেকশন, কিন্তু তারেক জিয়ার ছবি, ক্যান্ডিডেটের ছবি, উনি হবেন, লেখে নাই যে আমি বিএনপির ক্যান্ডিডেট। তো তারেক জিয়ার ছবি থাকা মানে তুমি বিএনপি। তো আপনি কোনো আইনই মানছেন না ইলেকশন কমিশনের। প্রশাসকরা আপনার যে আইনটা প্রফেসর ইউজ করেছিলেন সেটাকে আপনার অ্যাবলিশ করা হয়েছে এই গভর্নমেন্ট আসার পরে। অ্যাবলিশ করে আপনি তাদেরকে ইলেকশন করতে দেবেন যে আমি নমিনেশন পেপারটা দেওয়ার আগে আমি রিজাইন দেব। এখন পর্যন্ত আপনার এই 50 বছরে এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ যে ঘূর্ণিবর্তে পড়েছে, নির্বাচনটা যদি আমরা ঠিক করতে পারতাম, একমাত্র নির্বাচনটাকে, তাহলে মনে হয় আমরা এই ঘূর্ণিবর্তে পড়তাম না। কিন্তু আমি খুব আশ্চর্য হয়ে যাচ্ছি যে স্থানীয় সরকার নির্বাচনেও এই সরকার সেই ঘূর্ণিবর্তের চেষ্টা করছে। এখন পর্যন্ত প্রশাসকের কথা শুনেছি, একদম ইউনিয়ন লেভেলে আপনার কি হবে, এটা যখন দিন যাবে তত আমরা বুঝতে পারবো যে কিভাবে আপনার আইনকে ফাঁকি দিয়ে, ইলেকশন কমিশনকে ফাঁকি দিয়ে কি করে আমার ক্যান্ডিডেটকে জেতানো যায়। তো কাজে শিক্ষাটা নেওয়া উচিত। এখন মোদি গভর্নমেন্টের কী হবে সেটা আমরা পরে দেখতে পারবো, সেখান থেকেও শিক্ষা নেওয়ার আছে যে একটা অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে সমস্যার সমাধান হয় না, অভ্যুত্থানের ফসলটাকে ঘরে তুলতে হয়, তা না হলে আপনি নিজেও শান্তিতে থাকেন না, দেশকেও শান্তিতে থাকতে দেন না। জি, ঘূর্ণিবর্তে পড়ে গেছে আপা বলছেন, আমি সেই বিষয়ে আবার পরে আসবো আপার কাছে, ঘূর্ণিবর্তে থেকে কিভাবে আমরা বের হতে পারি। আমি হুমায়ুন কবির স্যারের কাছে আসতে চাই। ভারতের যে বিষয়টি আমরা দেখছি যে এটি তো একদিনের বিষয় না, যেটি আমরা দেখছি যে প্রাতিষ্ঠানিক যে দুর্নীতিগুলো, সেই দুর্নীতিরই বহিঃপ্রকাশ আজকের এই আন্দোলনগুলো। মানে
দুর্নীতি কি সব জায়গায় দিই? বিশেষ করে আমি যদি বলি যে আমাদের মতন যে দক্ষিণ এশিয়া সাবকন্টিনেন্ট যারা বলি যে দুর্নীতি কি সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে সবকিছুর বলে? আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে এটা সবচেয়ে বড়, কারণ আমি মাঠ পর্যায়ে কাজ করি। তরুণ প্রজন্মের কাছে যদি জিজ্ঞেস করি যে কোনো একটা সমস্যার সমাধান আপনি চান যেটা হলে আপনার মনে হয় যে বাংলাদেশ পরিবর্তিত হবে, তারা সবাই কিন্তু এক বাক্যে বলেন যে দুর্নীতিটার এর থেকে মুক্তি চাই। কারণ এই দুর্নীতির এটা যদি কমে তাহলে যেটা হবে যে পাবলিক সার্ভিসটা ইমপ্রুভ করবে, মানুষের কাছে মানুষের অ্যাক্সেস বা সরকারের কাছে মানুষের অ্যাক্সেসটা বাড়বে। এখন তো এই দুর্নীতির কারণেই আপনি ঢুকতে পারছেন না, তো লেয়ারে লেয়ারে আপনাকে পয়সা দিয়ে যেতে হবে। শুধু শাস্তি দিয়ে কি দুর্নীতি বন্ধ হবে? না, তার জন্য একটা সংস্কৃতি তৈরি করতে হবে এবং সেটা মাথা থেকে আসতে হবে, উপর থেকে আসতে হবে, আপনার রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে এটা শুরু হতে হবে, তাহলে মাঠ পর্যায়ে আস্তে আস্তে এটা হবে। এবং আপনি লক্ষ্য করবেন যে আগে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট হতো, আপনি দেখবেন অনেক কিছু জিনিস কিন্তু ভালো ইমপ্রুভ করতো। 2-3 মাসের আগে 3 মাসের কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, কারণ লোকেরা জানতো যে এই সরকারের যে প্রধান আছেন বা যিনি সরকার প্রধান বা যারা সরকার চালান তাদের কাছে অ্যাক্সেস নাই, তারা দুর্নীতির প্রশ্রয় দেবেন না। সেই জায়গায় আপনি দেখতেন অনেক কিছু ইমপ্রুভ করতো অনেক ক্ষেত্রেই। তো এখন সেটাই আপনার এইরকম একটা জগদ্দল পাথরকে যদি আপনি সরাতে হয় তাহলে রাজনৈতিক সিদ্ধান্তের কোনো বিকল্প নাই। এবং সেটা করতে পারলেই, যেটা আপা বললেন যে বাংলাদেশে যে ঘূর্ণাবর্তের মধ্যে আমরা পড়ে আছি সেখান থেকে বেরোয়ার একটা রাস্তা তৈরি হতে পারে। ওটা দিয়ে সব সমস্যার সমাধান হবে কিনা জানি না, কিন্তু আমরা যে ঘূর্ণাবর্তের মধ্যে এখন আটকে আছি, এই যে নির্বাচন আপা বললেন, নির্বাচন মানে কি? নির্বাচন মানেই টাকা, এবং এই টাকা আপনি সবগুলো রাজনৈতিক দল, এটা আমি বলছি, কথাটা সম্মান রেখেই বলছি, মাঠ পর্যায়ে কথা বলেছি সময় মানুষ পরিবর্তন চায়। রাজনৈতিক দলের মধ্যে দুটো পরিবর্তনের কথা তারা বলেছে। একটা হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন, একটা প্রক্রিয়া, পরিবর্তনের প্রক্রিয়া চালু থাকা। আরেকটা হচ্ছে যে আপনার অর্থনৈতিক স্বচ্ছতা, কোত্থেকে টাকা আসে, কোত্থেকে টাকা ব্যয় হয়। এই দুটো বাংলাদেশে কালচারে নাই। তো কাজে আপনি যদি এই ঘূর্ণিবর্তের বাইরে গিয়ে একটা স্বাভাবিক জায়গায় যেতে চান, আপনাকে এই জায়গাগুলো অ্যাড্রেস করতে হবে, আজকে নয়তো কালকে করতেই হবে। তাইলেই আপনি একটা, আপা যেটা বললেন যে আপনি এই গত 24-এর আন্দোলনে এত আত্মত্যাগের মধ্য দিয়ে মানুষ যে প্রত্যাশা করেছে সেরকম একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক, এবং মনে রাখতে হবে যে আমাদের জন্য কিন্তু ছোট জায়গায় বেশি মানুষের দেশ, এখানে আপনাকে শাসন ব্যবস্থাটা যথেষ্ট পরিমাণে সৃজনশীল হতেই হবে, তাহলে এমনি তো কেউ এমনিই ঘষাঘষি হবে। তো কাজে সেই জায়গাটায় যদি আপনি মানুষের আস্থার জায়গাটা না তৈরি করতে পারেন তাহলে কিন্তু স্থিতিশীলতা টিকিয়ে রাখা আসলে কিভাবে সম্ভব? আমরা স্লোগান শুনেছি মেধা না কোটা, তো মেধার ভিত্তিতেই যদি আমি যাচাই না করতে পারি সব জায়গায়, আমরা কি সেই জায়গাটি পাচ্ছি? আপনাকে একেবারে আপনাকে আইনের শাসনে যেতে হবে, এর কোনো ব্যত্যয় নাই, এর কোনো বিকল্প নাই। আপনার যেটা বললেন, আপনার এই আজকে যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কথা বলছি, আজকে যে এআই নিয়ে কথা হচ্ছে, আমরা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলছি, এইগুলি ঢুকবার সূত্র বা এন্ট্রি পয়েন্টটাই হচ্ছে আপনার এখানে আপনি যেখানে মেধা আছে সেই মেধার স্বীকৃতি পাবে কি না। তো কাজে সেই জায়গাটায় আপনি এখানে একেবারে আইনের শাসন, আপনাকে চোখ বন্ধ করে আপনি যার সুযোগ আছে তাকেই দিতে হবে। আর যদি আপনি সুযোগ বন্ধ করেন, এখানে যদি আপনি সুবিধা নিয়ে আসেন, আমার লোক তার লোক ঢোকান, তাহলে আপনি সেই জায়গায় যেতে পারবেন না। তার নমুনা তো আজকে আমরা দেখতে পাচ্ছি। তো বাংলাদেশে আপা আমি একই ডিপার্টমেন্টের, উনিও রাষ্ট্রবিজ্ঞান ছাত্রী, আমিও রাষ্ট্রবিজ্ঞান ছাত্রী, উনি আমার মুরব্বী, আমি অনেক জুনিয়র, কিন্তু আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে, আমি এটা কথাটা বলি, মানে আমার ব্যক্তিগত মত বলছি, শিক্ষার গণতান্ত্রিকরণ কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান। আমি ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে রাষ্ট্রবিজ্ঞানে প্রথম স্থান অধিকার করে শিক্ষকতা চাকরি পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তদবির করতে হয় নাই, হ্যাঁ, আমাকে কারো কাছে যেতে হয়নি, 1 পয়সা খরচ করতে হয়। ডাবল ফার্স্ট ক্লাস পারি চাকরি। কিন্তু সেটি কি এখন স্যার আপনি, আমি মনে করি সেটাই তো রাস্তা, সেই কারণেই তো আজকে আপনি আমাকে ডাকেন কেন এখানে? আমাকে ডাকেন ওই কারণে যে আমি ব্রাহ্মণবাড়িয়ার ছেলে কি বগুড়ার ছেলে মেয়ে, বা আমি যেখানেই হই না কেন, আমার
যেটুকু আছে সেটুকু প্রকাশ করার সুযোগ ছিল বলেই তো আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আসতে পেরেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সুযোগ পেয়েছি, ফরেন সার্ভিসে চাকরি করার সুযোগ পেয়েছি বলেই তো আপনি আমাকে ডাকেন আজকে। আপনি তো এছাড়া তো আমার এখানে আসবার কোনো সুযোগ ব্রাহ্মণবাড়িয়া কোটা বা কোনো কোটা বা সেই আমি কোটায় তো আমরা সেই কাজেই আপনাকে ওই জায়গায় যেতে হবে, সুযোগটা তৈরি করতে হবে। এটাকে আমি বলি শিক্ষার গণতান্ত্রিকরণ। অর্থাৎ যেখানেই আপনি বাংলাদেশে থাকেন, আপনার মেধা থাকলে আপনি যেন উঠে আসতে পারেন, সেই সুযোগটা আপনার থাকতে হবে। আজকে আমরা এই ফুটবল চ্যাম্পিয়নে যে ছেলেটাকে নিয়ে বেশি কথা বলছি না, ইয়ামাল বলে কথাটা, ইয়ামাল বলে ছেলেটা দেখেন না, দেখে কোত্থেকে আসছে সেই ছেলেটা, কেন আসলো? ওই ব্যবস্থা আছে বলেই সে ওখান থেকে উঠে আসতে পেরেছে। যদি তার গায়ের রং, তার বাবা মার পরিচয় নিয়ে চিন্তা করা হতো, তাহলে তার কোনদিন সুযোগ আসতো না। তো কাজেই এখানেও কি একই যুক্তি প্রযোজ্য। আপনি যদি বাংলাদেশে মেধার বিকাশ চান, তাহলে আপনাকে শিক্ষা গণতান্ত্রিক করতে হবে। তার অর্থ হচ্ছে মেধা যেখানেই থাকুক বাংলাদেশে, তার উঠবার রাস্তা সোজা থাকতে হবে, তার সুযোগ থাকতে হবে, তবেই আপনি একটা মেধাভিত্তিক সমাজে যেতে পারবেন। জি, অবশ্যই আমাকে এই পর্যায়ে একটা বিরতিতে যেতে হচ্ছে। আমি আবারও ফিরছি আলোচনায়, একটা বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১-এর রাত। আমাদের সঙ্গে আছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিদারা চৌধুরী এবং সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। আমি আপাকে দিয়ে আবার শুরু করতে চাই। এবার একটু আপা ইরান যুদ্ধের দিকে একটু দৃষ্টি দিতে চাই। আমরা আজকে না, গত কয়েকদিন ধরে গণমাধ্যমের কিছু খবর দেখছি যে খরচ সামাল দিতে বা কুলিয়ে উঠতে যুক্তরাষ্ট্রে খুব টালমাটাল অবস্থা। একটি উল্লেখ করি আমি কিছু তথ্য। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ এ পর্যন্ত $৩,৭৫০ কোটি পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই তথ্য জানিয়েছেন। ইরানে নতুন করে ভারী বোমাবর্ষণ শুরুর পর প্রথমবারের মতো তিনি কংগ্রেসের আইন প্রণেতাদের মুখোমুখি হন। মূলত অজনপ্রিয় যুদ্ধ চালিয়ে নিতে জরুরি তহবিল চাইতে সেখানে গিয়েছিলেন তিনি। তবে পেন্টাগন কিভাবে এই হিসাব করছে তা স্পষ্ট নয়। গত মার্চে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছিল, ট্রাম্প প্রশাসনের হিসাব অনুযায়ী যুদ্ধের প্রথম 6 দিনেই কমপক্ষে $1,130 কোটি খরচ হয়েছিল। মানে খরচ টানাটা একটি তাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র কি করবে আসলে? কৌশল কি পাল্টাবে না কি কোন দিকে যাবে মনে হয়? মানে যুক্তরাষ্ট্রের হয়েছে কি, আপনার যে কথাটা আপনি বললেন যে খরচের ব্যাপার, এটা তো আমি যেটা পড়েছি কাগজে, রিসেন্টলি এসেছে, আপনার প্রতিরক্ষা বিলটাকে আটকে দিয়েছে ডেমোক্রেটরা সিনেটে। জি, তারা বলেছে যে আমরা এখানে আর পয়সা খরচ করব না, কারণ আমেরিকানরা যারা সেন্সেবল, মানে ট্রাম্পের মতো ওরকম ইগোটিস্টিক্যাল না, তারা জানে যে এই যুদ্ধে তারা জিততে পারবে না। এটা তাদেরকে ওই যেটা বলে না যে ব্লিডিং, ওই যে কি যেন একটা কথা আছে না, যে রক্তক্ষরণের দ্বারা আপনাকে শেষ করব। তো ইরানও সেই ট্যাকটিক্স কিন্তু দিয়েছে। ইরানও কিন্তু আপনার নতুন করে হামলা করে না, হামলার জবাব দেয়। তার মানে হলো যে তারা খুব কেয়ারফুল অ্যাবাউট তাদের ওই কি বলে ওটাকে, ককটেল তো না, কি জানে, মিসাইল, ড্রোন, এই সমস্ত খরচ করার ব্যাপারে খুব কেয়ারফুল তারা। কিন্তু যুক্তরাষ্ট্রের হচ্ছে কি, এটা তাদের একটা প্রেস্টিজের ব্যাপার হয়ে গেছে যে এখান থেকে যদি, তবে এটা যুক্তরাষ্ট্রকে আসলে ইরানের যুদ্ধে তারা জিততে পারবে না, কারণ ইরানের হাতে যে ব্রহ্মাস্ত্রটা আছে, যে হরমুজ প্রণালী, আজকে আবার হুতিরা বলেছে যে আমরা সৌদি আরবের এই আটকে দেব। তা আপনি এখন যদি ওইখানে হুতি এবং ইরানিয়ানরা মিলে, তাহলে আপনার তেলের দাম কোথায় পৌঁছাবে চিন্তা করেন। আমাদের দেশে তো অলরেডি আমি দেখলাম গ্যাসের জন্য লাইন শুরু হয়ে গেছে। হ্যাঁ, লাইন শুরু হয়ে গেছে ঢাকার বাইরে, এবং তার সঙ্গে সঙ্গে জিনিসপত্রের দাম চিন্তা করেন। অলরেডি অতিবৃষ্টিতে কিন্তু আমাদের জিনিসপত্রের, বাজারে গিয়ে দেখলাম 100 টাকার নিচে কোনো সবজি নাই। মানে একদম মানে সস্তা চলতি, যেটা আজকের কথাই বলছি। হ্যাঁ, 100 টাকার নিচে কোনো সবজি নেই। ফলমূল তো হাত দেওয়াই যাচ্ছে না এখানে। আমাদের দেশি ফলগুলির দামও আপনার আকাশ ছোঁয়া করে দিয়েছে। তো আমাদের মতো দেশের ইকোনমি, যেখানে ইকোনমি এখন মধ্যে উঠে দাঁড়াতেই পারে নাই, সেখানে আমাদের কি অবস্থা হবে চিন্তা করেন। তো ইরানের আপনার ব্যাপারটা হলো কি, যে এই যুদ্ধটা আপনার সহসা থামবে না। এটা কিন্তু আপনার ওই ইউক্রেনে যে যুদ্ধ চলছে আমরা কিন্তু এখন ভুলে গেছি, কিন্তু ওখানে কিন্তু এখনো চলছে। এরকম হবে ইরানের অবস্থা, ইরান আর আমেরিকার, ইসরায়েলের।
ওই থামবে আবার করবে, থামবে আমাদের আবার অবস্থাও করবে। তো এটার একটি প্রভাব না, পড়বে আমাদের নিশ্চয়ই। অবস্থা বলবে যে আমাদের কারণ দেশে একটা হরমুজ প্রণালী যদি বন্ধই থাকে বা যদি স্বাভাবিক গতি পথ যদি না থাকে, সেক্ষেত্রে এটির প্রভাব তো আসলে সব জায়গাতেই পড়বে। না, এটা আমাদের ইরান তো বলেছে যে আমাদের জাহাজকে আসতে দেবে, কিন্তু আসতে দিলেও তেলের দাম তো বাড়বে। দাম তো বাড়বে। হ্যাঁ, দাম বাড়লে পরে হয় না, আমাদের দেশে একটা কথা আছে না, মরার উপরে খাড়ার গা। তো সে আমাদের অবস্থা হবে তাই হবে। আমাদের ইকোনমি তো এখন পর্যন্ত এই গভর্নমেন্ট আসার পরে সেরকম কোনো মাইক্রো ইকোনমির কথা বাদ দেন, ম্যাক্রো ইকোনমিতে তো আমি সেরকম কোনো টেন্ডেন্সি দেখছি না আপওয়ার্ড ট্রেন্ডের। আপনার তার উপরে যদি আপনার তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে এখানে আনরেস্ট হবে, তো বাংলাদেশে আনরেস্ট হবে। তো আমি সেই জন্যই বলছি যে বিএনপি সরকারের সামনে কিন্তু পথটা খুব কুসুমার্তীর্ণ না। যেটা প্রাইম মিনিস্টার বলছেন, এই চেয়ারটা খুব গরম, চেয়ারটা সত্যিই গরম। কারণ কি, আপনার এখানে যদি সবাইকে নিয়ে না চলে বিএনপি, মানে জনগণের আশাকাঙ্ক্ষা যদি ধারণ না করে, যদি আপনার তারা মনে করে আমরা কথার ছলছাতুরি দিয়ে আমরা দেখেন, আপনার আমি প্রশাসনের কথাটা বললাম, তারপরে পার্লামেন্টে আপনার আইন পাস করতেছে উইদাউট গোয়িং থ্রু দ্য প্রপার, আপনি দেখেছেন তো, আপনার এটাকে স্থায়ী কমিটিতে পাঠাতে হয়, সেখান থেকে যাচাই বাছাই কমিটিতে যেতে হয় কোনো বিল, সেখানে যাচাই বাছাই হওয়ার পরে পার্লামেন্টে আসছে, সেটা নিয়ে ডিবেট হয়, তারপরে আপনার বিল পাস হয়। কিচ্ছু মানছে না তারা। ওই অপোজিশন আপনার যদি দেয় না, মানে ডিসএগ্রি করে, করে, মানছে না কিছু। মানে এটা হলো কি, 2/3 পাওয়ার পরে আপনার যেটাকে আমরা বলি সংসদীয় স্বৈরতন্ত্র, সেই দিকে বিএনপি যাওয়ার চেষ্টা করছে। বাট দিস ইজ নট দি টাইম। বাংলাদেশ কিন্তু অত্যন্ত একটা ভঙ্গুর অবস্থায় আছে, উনি ভালো বলতে পারবেন আমার চাইতে। জিওপলিটিক্যাল সিচুয়েশন থেকে শুরু করে বিশ্ব ব্যবস্থা যেটা অলরেডি ভেঙে যাচ্ছে, নতুন বিশ্ব ব্যবস্থা আছে, সেই কনটেক্সটে বাংলাদেশের কি করা উচিত, বহু বড় বড় সমস্যা আমাদের সামনে আছে। এখন আমি ক্ষমতায় থাকব, সেজন্য আপনার প্রশাসককে আবার জিতিয়ে আনতে হবে, আমার দলীয় লোককে, অথবা আমি অপোজিশনের কোনো কথাই শুনবো না, আমি সংসদীয় গণতন্ত্রের যে সমস্ত নিয়ম কানুন আইন কিছুই মানব না, তাহলে আমরা জনগণ একটা পর্যায়ে তো যে ককরোচ পার্টির মতো রাস্তায় নামবে, সেভাবে নামবে। সুতরাং শিক্ষাটা নেওয়াটা সবচেয়ে জরুরি। কেউ শেখে দেখে, কেউ শেখে থেকে। এখন আমরা যদি দেখে না শিখি, তাহলে থেকে শিখতে হবে, মানে আবার জনগণ রাস্তায় নামবে এই ককরোচ পার্টির মতো। আপনি তো ঘুরে এসেছেন, আপনি বললেন না যে ইয়াংদের মধ্যে হতাশা, এই হতাশার কিন্তু বিস্ফোরণ ঘটবে ভাই। কারণ তারা যেটা একটা আশা নিয়ে তো এতগুলি লোক মারা গেছে, এতগুলি বাচ্চা ছেলে মারা গেছে, কত ছেলে আপনার ট্রিপল হয়ে পড়ে আছে, আপনি জুলাইকে ধারণই করতে চাচ্ছেন না। এটা কীরকম কথা? এখন আমাকে হয়তো বলবে যে আপনি আমাদের এগেনস্টে কথা বলছেন। আমি কারো এগেনস্টে কথা বলছি না, আমি যেটা বলছি সেটা রিয়েলিটির কথা বলছি, যে এই হলো আমাদের পলিটিক্যাল যারা ক্ষমতায় আছে তাদের সামনে তাদের এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তাদের সবাইকে একসঙ্গে নিয়ে চলতে হবে। সবচেয়ে বড় কথা হলো তাদের গণভোটের রায়কে মেনে নিতে হবে। আইনের দোহাই দিয়ে, আপনি তো গণভোটে অংশ নিয়েছেন, আপনি তো বলেন নাই আমি গণভোটে অংশ নেব না কারণ এটা বেআইনি, তো বলেছেন না যে আমরা নির্বাচন পাওয়ার জন্য এটা করেছি, তো এটা তো জাতির সঙ্গে একটা প্রতারণামূলক কথা। আপনার গণভোটের যেটা কথা, ওই যে বলিউডের অ্যাক্টর বলেছে যে জনগণের কণ্ঠই হলো ঈশ্বরের কণ্ঠ, আপনার গণভোটের রায়কে মেনে নিতে হবে। ব্রিটেনের মতো লোক যে দেশে, যেখানে আপনার পার্লামেন্টারি সভারেনিটি ইজ অ্যান ওয়েল এস্টাবলিশ ফ্যাক্ট, কারণ ব্রিটেনের সংবিধানই আপনার পার্লামেন্ট থেকে তৈরি হয়েছে, বিভিন্ন স্ট্যাটুট দ্বারা, কনভেনশন দিস দ্বারা, যেহেতু রিটেন কনস্টিটিউশন নাই, তারাও কিন্তু গণভোটের রায়কে মেনে নেয়। আইনগত বাধ্যবাধকতার কথা নাই, কিন্তু মেনে নেয় কিসের জন্য? যে আপনার কনস্টিটিউশনাল স্পিরিট যেটাকে বলে ডেমোক্রেসি, আমাদের কনস্টিটিউশন স্পিরিটটা কি? উই ওয়ান্ট গণতন্ত্র ইন দ্য রিয়েল সেন্স, সেটাকে আপনি ইগনোর করতে পারেন না। জি, আমি শেষ পর্যায়ে চলে এসেছি, একেবারে শেষ করবো হুমায়ুন কবির স্যারকে দিয়ে। যুক্তরাষ্ট্র নিয়ে কথা বলছিলাম আমরা, যুক্তরাষ্ট্র আসলে কি তার কৌশল পরিবর্তন করবে কি মনে হয় আপনার কাছে? কি করবে আসলে? হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ সে নিতে পারছে না, ইরানের হাতেই আছে, বোম্বিং করেও কোনো কাজ হচ্ছে না,
মানে তাদের তারা তো একটা এমওইউ তারা করেছে, কিন্তু ইরান এবং সেটিও তো মার্কিন যুক্তরাষ্ট্রের ভেঙে- মধ্যে একটা এমইউ আছে। তো এমইউটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। তারপরে এই এমওইউটার ভিত্তিতে 60 দিন আলোচনার মাধ্যমে সাবস্ট্যান্টিভ ইস্যুসগুলো যেগুলো আছে সেগুলো তারা অ্যাড্রেস করবে, এই ছিল আয়োজনটা। তো এখন এমইউর 5 নম্বর ধারা যেটা হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করবে, সেটা নিয়ে কিন্তু ডিফারেন্ট ইন্টারপ্রিটেশনের কারণেই এখনকার জটিলতা তৈরি হয়েছে। ওখানে বলা আছে ইরান উইল ম্যানেজ, এটাকে অ্যারেঞ্জমেন্টটা করবে। তো কাজে সেটাই তারা ইরান ধরে নিয়েছিল এবং সেটাই তারা চেষ্টা করছিল। এবং ইরান কিন্তু একটা রুট ইরানের সীমান্তের কাছে দিয়ে ওরা একটা চিহ্নিত জায়গা করে দিয়েছিল যে এখান দিয়ে জাহাজ চলাচল করবে। এই এমওইউটা সাইন করার পরে যেটুকু আন্তর্জাতিকভাবে এটা শোনা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করছিল ওমানের পাশ দিয়ে আরেকটা, অর্থাৎ ইরান উত্তরে ওমান দক্ষিণে, ওখান দিয়ে আরেকটা অল্টারনেটিভ রুট তারা করে ইরানের এটাকে অ্যাভয়েড করতে পারে কিনা। ইরান তাতে রাজি না এবং সেই কারণেই জাহাজ গেলেই ওখানে ইরান ওকে মিসাইল মেরে দেয়। সেটা যে কোনো মানে যে কোনো ভেসেল হলেই করে, এবং তার পাল্টা হিসেবে আমেরিকানটাকে বম্ব করে। তো ওরা আমেরিকানরা বম্ব করলে ইরানিরা আবার আমেরিকান বেস বিভিন্ন উপসাগরীয় দেশগুলোতে যেগুলো আছে সেখানে বম্ব করে। তো এখন এই আপনার যেটা বললেন, এটা একটা সম্ভাবনা যে এটা এরকম থামবে আবার চলবে, যুদ্ধ চলতে থাকবে এরকম, কখন থামবে কখনো চলবে। তবে যদি আমরা একটা টেকসই বা একটা শান্তিপূর্ণ অবস্থা চাই ওখানে ফেরত, কারণ এখানে আপনি লক্ষ্য করবেন যুদ্ধটা কিন্তু খালি ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে এফেক্ট করছে তা নয়, পুরো উপসাগরীয় অঞ্চল কিন্তু বন্দী হয়ে আছে। জি, পুরো উপসাগরীয় অঞ্চল। ডেমোক্রেটরা ক্ষমতায় আসলে কি এই ধরনের অবস্থা কি পরিবর্তন হতে পারে কি? এই মুহূর্তে তাদের ক্ষমতায় আসবার মানে সুযোগ নাই। মিড টার্ম ইলেকশন, এবং এটা অনেকে বলেন, জানি না আমি এটা কতটা সত্যি, যে ইরানের স্ট্র্যাটেজিটা হচ্ছে, মার্কিনীদের কোনো স্ট্র্যাটেজি নাই কিন্তু এই যুদ্ধের ব্যাপারে, এটা মার্কিনীরাই বলে যে ট্রাম্প প্রশাসনের কোনো কৌশল নাই এখানে, উইদাউট এনি স্ট্র্যাটেজি তারা ওখানে গিয়ে আক্রমণ শুরু করেছে এবং সেই কারণেই এখনকার এই জটিলতায় পড়েছে, বেরোতে পারছেন এখান থেকে। ইরানের স্ট্র্যাটেজিটা অনেকে বলছেন যে ইরান চাচ্ছে এটাকে ঠেলতে ঠেলতে নিয়ে গিয়ে মিড টার্ম পর্যন্ত নিয়ে যেতে, যাতে করে রিপাবলিকান পার্টি এবং ট্রাম্প প্রশাসন এটা হেরে যায় মিড টার্মে। হেরে যদি যায়, ডেমোক্রেটরা যদি কংগ্রেসের 2 কক্ষই তারা পায়, তাহলে যেটা হবে ট্রাম্প প্রশাসনের তখন জটিলতা তৈরি হবে। আপা যেটা বলছিলেন, তারা টাকা পয়সা বন্ধ করে দিতে পারে, ইনকোয়ারি করতে পারে, অর্থাৎ ট্রাম্প প্রশাসনের জন্য, ট্রাম্পের জন্য একটা বিরাট জটিলতা তারা তৈরি করতে পারে। এটা একটা পলিটিক্যাল কস্ট কিন্তু হতে পারে। এবং আজকের এখন তো মানুষ এটা ভুলে গেছে, অনেক দিন আগে 1980 সালে কিন্তু ইরান তাদের বিপ্লবের পরপরই কার্টারের বিরুদ্ধে কিন্তু এই অস্ত্রটা ব্যবহার করেছিল, এবং যে কারণে রিগান জিতেছিলেন। এই ইরান এমন একটা, ইরানের সাথে তখন সংঘাত তখনই শুরু হয়েছে। তো এখন এইটা ইরানিদের, আমার কাছে মনে হয় এটা একটু বেশি বোধহয় চিন্তা হয়ে যাচ্ছে এই মুহূর্তে। যেটা হচ্ছে যে যদি ইরান এই সমস্যার সমাধান না করতে পারেন, তাহলে এমনিতেই তেলের দাম, ইনফ্লেশন এবং অন্যান্য মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এই বিষয়গুলো কিন্তু ব্যাপকভাবে এফেক্ট করছে, সারা দুনিয়ায় হবে এবং এটা সারা দুনিয়াতেও হবে। কাজে সেই অবস্থাতে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য পলিটিক্যালি এটাকে কতটা ক্যারি করা সম্ভব, কতদিন তিনি এই বোঝাটা নিয়ে যেতে পারবেন, এটা একটা বড় প্রশ্ন আছে। তো শেষ কনক্লুশন কি হতে পারে, সেটা হতে পারে যে যুদ্ধ না করে আবার সেই এমওইউতে ফেরত আসা, এবং সেই ভিত্তিতে আবার আলোচনা, যেটা 60 দিনের প্রস্তাবিত আলোচনা, হয়তো সেটা দীর্ঘায়িত হতে পারে, সে আলোচনায় ফেরত যাওয়া। এর কোনো বিকল্প আর এখন এই মুহূর্তে মনে হয় মার্কিন প্রশাসন। ট্রাম্প কি সেটি করবেন বলে আপনার কাছে মনে হয়? বাধ্য হয়ে করবে ট্রাম্প তো ধরে না, বলছেন যে বাধ্য হয়ে করবেন। বাধ্য, এবং আসলে যেটা মিডটার্ম ইলেকশনে হেরে গেলে, নাই তো, মিডটার্ম ইলেকশনে হেরে গেলেই বাধ্য হয়ে যাবে। অতদূর যাওয়া লাগবে না, মিড টার্মে হেরে যাওয়ার আশঙ্কা তৈরি হলেই উনি হয়তো সেই জায়গায় যুদ্ধটা থামিয়ে এমওইউতে ফেরত আসার চিন্তা করবেন। আমরা সে পর্যন্ত অপেক্ষা করবো। মিডটার্ম ইলেকশনে বোধহয় হারবেই, কারণ আমি যাদের সঙ্গে কথা বলেছি আমেরিকাতে, সবাই বলে আমরা মিডটার্মের জন্য বসে আছি। গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা সেটি দেখার জন্য অপেক্ষা করছি আসলে কোন দিকে রাজনীতির গতি প্রকৃতি যায়। আজকে আমাকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।